কুত্তার বাচ্চা, তুই এত খারাপ! আগে জানতাম না। তোকে ভালো মনে করেছিলাম, কিন্তু তুই যে এতটা চরিত্রহীন তা আগে জানতাম না। তুই বন্ধু নামের কলঙ্ক। তুই এরকম বন্ধু জানলে কোনোদিন তোর সাথে বন্ধুত্ব করতাম না। আসলে এটা তোর দোষ না, এটা তোর বাবা মায়ের দোষ। তোকে সঠিক শিক্ষা দিতে পারি নাই। আচ্ছা, এত ভালো মানুষের ঘরে তোর মতো চরিত্রহীনের জন্ম হয় কিভাবে সেটাই বুঝতে পারছি না। এখন তো তোর জন্ম নিয়েও আমার সন্দেহ হচ্ছে। আর একটাও বাজে কথা বলবি না, যা বলার আমাকে বল। আমার মা বাবাকে নিয়ে একটা কথা বলবি না। যা সত্যি তাই বলেছি। চোরের আবার বড় গলা। তোর সাথে বন্ধুত্ব করা আমার জীবনের সবচেয়ে বড় ভুল। আর কোনো দিনও আমার সামনে আসবি না। যদি কোনোদিন তোর এই নোংরা চেহারা আমাকে দেখাতে আসিস, তাহলে আমি নিজেই আত্মহত্যা করব। থাক, আর তোকে আত্মহত্যা করতে হবে না। আর কখনো তোর সামনে আসবো না। এরপর আর চাইলেও আমার মুখ দেখতে পাবি না। আচ্ছা, সত্যি কি আমাকে না দেখতে পেরে থাকতে পারবি? পারবো না কেন? তুই আমার কে রে? তোর এই নোংরা চেহারা দেখলে আমার বমি পায়। যত তাড়াতাড়ি পারিস তোর এই নোংরা চেহারা আমাকে দেখানো বন্ধ করিস। তোর এই পাপি চেহারা না দেখলেই বাঁচি। আচ্ছা সরি রে, এতদিন তোকে ডিস্টার্ব করার জন্য। পারলে আমাকে ক্ষমা করে দিস। আর হ্যাঁ, ভালো থাকিস। তোর এই নোংরা চেহারা না দেখলেই ভালো থাকবো। আচ্ছা, তোর কথাই রাখবো। এই বলে সাকিবের বাসা থেকে বেরিয়ে আসলাম আমি। সাকিব হচ্ছে আমার বন্ধু। রাস্তায় হাঁটতেছি আর দুচুকের অশ্রু বিসর্জন দিচ্ছি। এভাবে হাঁটতে হাঁটতে বাসায় চলে আসলাম। বাসায় এসে দেখি বাবা দরজায় দাঁড়িয়ে আছে। আমাকে দেখে আমার কাছে আসছে আর বলতে লাগলেন, কোথায় ছিলিস এতক্ষণ? আমি চুপটি করে আছি। এতক্ষণ কই ছিলিস? রাস্তার ছেলেদের মতো এত রাতে বাইরে কি করিস? আমার মান সম্মানের তো 12টা বাজিয়ে দিছিস। তোর বন্ধুরা বুয়েটে চান্স পাইছে, আর তুই মেয়েদের সাথে ইপটিজিং করে দিন কাটাইস। তোকে ছেলে বলতে আমার লজ্জা করে। আচ্ছা, রাস্তায় এত মানুষ মারা যায়, তোকে কি আল্লাহ তাআলা দেখতে পায় না? বাবা, তোর ওই মুখে আর আমার নাম নিবি না। আজ থেকে তোর এই বাড়িতে খাওয়া বন্ধ। কেউ যদি ওকে খাবার দাও তো আমার চেয়ে আর কেউ খারাপ হবে না। এই বলে বাবা চলে গেল। আর আম্মা দূরে দাঁড়িয়ে কাঁদছে। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে রুমে চলে আসলাম। কিছুক্ষণ পর সিমি আপু রুমে এসে খাবার দিয়ে গেল। দেখলাম ওর চোখেও পানি। খাবার দিয়েই চলে গেল। খাবার আর গলা দিয়ে নামলো না। সকালে যেতে হবে নতুন গন্তব্যে। এতক্ষণ কি হলো কিছুই বুঝলেন না, তাই তো আসুন আপনাদের বুঝিয়ে দেই। তার আগে পরিচয়টা দিয়ে দেই। আমি সালাফি, বাবা মায়ের তৃতীয় ও সবচেয়ে ছোট ছেলে। বাবা মা আর বোনদের চোখের মণি। বড় বোনের নাম তুলি, মেজো বোনের নাম সিমি। বড় বোনের বিয়ের সম্বন্ধ চলতেছে। আমরা চারজন বেস্ট ফ্রেন্ড। বলতে গেলে আমরা চারজন, কিন্তু আত্মা একটাই, সাকিব, লিমা, সাব্বির আর আমি। এখন গল্পে আসা যাক। কলেজ জীবন আমাদের ভালোই চলছিল। লিমা আমার অনেক কেয়ার করত। বলতে গেলে ওর সব কথা আমার সাথেই বেশি শেয়ার করত। প্রথমে বন্ধুত্ব থাকলেও আস্তে আস্তে আমার জীবনে লিমা অনেকটা জায়গা দখল করে নেয়। কিন্তু জানতাম না এটাই আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর আঘাত ডেকে আনতে চলেছে। একদিন কলেজ থেকে বাসায় যাচ্ছিলাম, হঠাৎ দেখি একটা মেয়ে আনমনে হাঁটছে। পিছনে একটা গাড়ি আসতেছে, কিন্তু সেদিকে তার কোনো খেয়ালই নেই। রিক্সা থেকে নেমে দৌড়ে মেয়েটার কাছে গিয়ে মেয়েটাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিলাম। এতে মেয়েটা ছিটকে গিয়ে রাস্তার পাশে পুলের সাথে বাড়ি হয়ে অজ্ঞান হয়ে পড়ে গেল। মেয়েটার জামা কিছুটা অংশ ছিঁড়ে গেছে আর মাথা দিয়ে রক্ত পড়ছে। দৌড়ে মেয়েটার কাছে গিয়ে মাথাটা কুলে নিয়ে পাশের মানুষের সাহায্য চাইলাম, কিন্তু সবাই ভিডিও করা নিয়ে ব্যস্ত, কেউ সাহায্য করতে আসতে চাইতেছে না। তাই মেয়েটাকে কুলে নিয়ে ছুটতে লাগলাম। পাশ দিয়ে যাচ্ছিল লিমা, সেদিকে আমার খেয়াল নাই। হাসপাতালে নিয়ে মেয়েটাকে ভর্তি করে মেয়েটার ফোন থেকে ওর বাসায় ফোন দিলাম। মেয়েটার আত্মীয় স্বজন আসলে বাসায় চলে আসলাম। বাসায় আসতে সন্ধ্যা হয়ে গেল। বাসায় আসতেই দেখি আব্বা দরজায় দাঁড়িয়ে আছে। আমাকে আসতে দেখে কিছু না বলে আমার গালে সজোরে 2টা থাপ্পড় মারলো। এরপর যা বললো
তা শুনে নিজের কানকেই বিশ্বাস করাতে পারছিলাম না। কোথায় গিয়েছিলিস? কলেজে বাবা। মিথ্যে বলতে তোর লজ্জা করে না? দিন দুপুরে অন্য মেয়ের সাথে ঢলাঢলি করতে তোর লজ্জা করে না? একটা বারও আমার কথা ভাবলি না? আমার সম্মানের কথা ভাবলি না? বাবা আমি কি করেছি? তুই কি করছিস জানিস না তাই না? কোলাঙ্গার কোথাকার, কি করছিস মনে নাই? দাঁড়া, আমি মনে করিয়ে দিচ্ছি। লিমা। বাবা লিমা বলে ডাক দেওয়ার সাথে সাথে লিমা ঘর থেকে বেরিয়ে আসলো। দেখলাম ওর চোখে পানি। এই কোলাঙ্গারটা কি করেছে ওর মনে নেই, ওকে একটু মনে করিয়ে দাও তো। লিমা ওর ফোন বের করে একটা ভিডিও চালু করলো। ভিডিওতে আমাকে আর ওই মেয়েটাকে স্পষ্ট দেখা যাচ্ছে। আমি মেয়েটাকে কুলে নিয়ে দৌড়াচ্ছি। মনে পড়েছে এবার কি অপরাধ করেছিস? তোর মতো কোলাঙ্গারের মুখটা দেখতেও ঘৃণা লাগছে। বাবা আমার কথাটা আগে শোনো প্লিজ। কি শুনবো তোর কথা? অপরাধ করেও তুই মুখে মুখে কথা বলছিস? আচ্ছা, তুই কি সত্যি আমার সন্তান? এই কথা শুনে মা কাঁদতে লাগলো। মায়ের কান্না দেখে আমারও চোখে পানি চলে আসছে। আজ আমার জন্য মায়ের সতীত্বের প্রশ্ন উঠেছে। আর একজন নারীর কাছে তার সতীত্বের দাম সবচেয়ে বেশি। বাবা আমাকে যা বলার বলো, মাকে কিছু বলবে না বলে দিলাম। আমার সাথে রেগে কথা বলিস? এত বড় সাহস তোর? দাঁড়া, তোর সাহস ফোটাচ্ছি। এই বলে বাবা একটা লাঠি এনে এলোপাতাড়ি পিটাতে লাগলো। আমি শুধু কাতরাচ্ছি আর বলছি, বাবা আমি কোনো খারাপ কাজ করি নাই, কিন্তু কে শুনে কার কথা। বাবা মারতেই আছে। অন্যদিকে সিমি আপু মাকে ধরে কাঁদতেছে আর বলতেছে, মা, আব্বাকে মারতে বারণ করো প্লিজ, এভাবে মারলে তো ভাইয়া মরে যাবে। ও মা, তুমি তো মা, প্লিজ তুমি কিছু করো। মা কিছুই বলছে না, শুধু কাঁদছে। অন্যদিকে লিমা শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দর্শকদের মতো দেখছে, সাথে বড় আপু। সিমি আপু কোনো উপায় না পেয়ে বাবার পায়ে জড়িয়ে ধরে বলছে, আব্বা প্লিজ ভাইয়াকে ছেড়ে দাও, আর মেরো না, ভাইয়া মরে যাবে। আব্বা তুমি দয়া করো। সিমি আপুর কথায় মনে হয় বাবার কিছুটা দয়া হয়েছে, তাই বাবা আমাকে ছেড়ে দিয়ে বললেন, আজ তোকে ছেড়ে দিলাম, কিন্তু তোর খাওয়া দাওয়া বন্ধ, তোর কলেজ যাওয়া বন্ধ। তোকে আর পড়তে হবে না। কেউ যদি ওকে খাবার দেয় তার জন্য কঠিন শাস্তি অপেক্ষা করছে। এই বলে বাবা চলে গেল। মাও কাঁদতে কাঁদতে চলে গেল, সাথে বড় আপু। সিমি আপু দৌড়ে এসে আমায় মাথা ওর কুলে নিয়ে কাঁদতে লাগলো। লিমাকে বলে, একটু সাহায্য তো করো প্লিজ, ভাইয়াকে রুমে নিয়ে যায়। তোকে ছুতেও আমার ঘেন্না হয়, আর সাহায্য তো দূরের কথা। তোমরা না বেস্ট ফ্রেন্ড, তাহলে তুমি এসব বলছো কেন? বেস্ট ফ্রেন্ড? হাসালেন, তোর মতো চরিত্রহীন আমার বেস্ট ফ্রেন্ড? ও মরলেও আমার যায় আসে না। চুপ, আর একটাও বাজে কথা বলবে না। আজকের জন্য অনেক পস্তাবে তুমি। এখন আমাদের বাসা থেকে বের হও। যাচ্ছি, আপনাদের বাসায় থাকতে আসিনি। চরিত্রহীনের বোনের আবার বড় কথা। এই বলে লিমা চলে গেল। সিমু আপু আমাকে ধরে রুমে নিয়ে গেল আর ব্যান্ডেজ করে দিল। আমি আপুকে বললাম, সত্যি বলছি আপু, আমি কিছু করি নাই। আমার তোর উপরে বিশ্বাস আছে। আচ্ছা দাঁড়া, তোর জন্য আমি খাবার নিয়ে আসি। তাক আপু, খাবো না, একটু আদর করে দাও তো। আজ তোমার আদর খাওয়ার খুব ইচ্ছে করছে। আচ্ছা আয়। আমি আপুর কুলে মাথা রাখলাম আর আপু আমার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। এভাবে কখন যে ঘুমিয়ে গেছি মনেই নেই। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ভাবছি খাবার টেবিলে যাব কি না। একবার ভাবলাম যাব না, আবার ভাবলাম কাল হয়তো বাবার আগের মাথায় বলেছে। 7-5 ভেবে চলে গেলাম খাবার টেবিলে। দেখলাম সবাই খাচ্ছে। আমিও গিয়ে মাকে বললাম, আজকে আমাকে না ডেকে খেতে শুরু করছো? খাবার দেও, খুব ক্ষুধা পেয়েছে। বাবা আমাকে খাবার টেবিলে দেখে রেগে সব খাবার লন্ডভন্ড করে দিল। আমি যেন বাকশক্তি হারিয়ে ফেলেছি। এরপর আমার কাছে এসে, জানোয়ার, তোকে না কাল বলেছি এই বাড়িতে তোর খাওয়া বন্ধ? তাহলে তুই এখানে কেন? কথা কি কানে যায় না? আমি বলি নাই এই বাড়ির খাবার তোর জন্য নিষিদ্ধ? তাহলে এখানে এসেছিস কেন? আমি মাথা নিচু করে বললাম, ক্ষুধা লাগছিল তাই আসছি। আচ্ছা, তুই কি আমাদের একটু শান্তিতে থাকতে দিবি না? একটু শান্তিতে খেতেও দিবি না? আচ্ছা, এখানে আসার কি দরকার ছিল তোর? একদিন না খেলে কি তুই মরে যাইতিস? এত বেহাইয়া কেন তুই? কাল এত কিছু হওয়ার পরও তোর গলা দিয়ে খাবার নামবে? তুই এত বেহাইয়া কোথা থেকে হইলি বুঝলাম না।
আমি আপুর কথা যেন বিশ্বাস করতে পারছিলাম না। যে আপু আমাকে চোখে হারায় সেই কথাগুলো বলছে, আমার চোখ দিয়ে শুধু পানি পড়তেছে। এইসব কি বলছিস আপু? ভাই নিজের বাসায় খাবে না তো কোথায় খাবে? না, ওই এই বাসায় খাবে না। যে আমার মান সম্মানের দিকে না তাকিয়ে একটা মেয়েকে নিয়ে রাস্তায় রং করে বেড়ায়, সে আমার ছেলে না। বাবা আমি সত্যি খারাপ কিছু করিনি। আবার মুখে মুখে কথা, আজ তোর এমন হাল করব। এই বলে বাবা মারতে থাকে। একসময় আমাকে টেনে হিচড়ে রুমে নিয়ে দরজা বন্ধ করে দেয় আর বলে, এই রুমে যেন কেউ খাবার না দেয়, তা না হলে ব্যাপারটা খুব খারাপ হয়ে যাবে। আমি রুমের মেঝেতে বসে কান্না করছি। কতক্ষণ কাঁদছি মনে নাই। পেটের ক্ষুধায় মরেই যাচ্ছি। হঠাৎ দেখি সাকিব কল করেছে। কল করেই বলে, আজ কলেজে আসিস নাই কেন রে হারামি? দোস্ত প্লিজ কিছু খাবার আমার রুমে জানালা দিয়ে দিবি প্লিজ। আর কিছুক্ষণ এভাবে থাকলে আমি মরেই যাব। এভাবে বলছিস কেন? কি হয়েছে বল। প্লিজ দোস্ত দিয়ে যা। এক্ষুনি যাচ্ছি, একটু ওয়েট কর। কিছুক্ষণ পর সাকিব খাবার নিয়ে এসে জানালা দিয়ে দিল। আমি ঠিকমতো হাঁটতে পারছি না। আমার অবস্থা দেখে সাকিব কেঁদে দিল আর বলে, তোর এই অবস্থা কেন দোস্ত? কি হয়েছে তোর? কে তোর এই অবস্থা করছে? প্লিজ বল দোস্ত। সব আমার ভালো মানুষের ফল রে। আচ্ছা তুই যা, বাবা দেখলে খুব রাগ করবে, যা প্লিজ। সাকিবকে অনেক বুঝিয়ে পাঠিয়ে দিলাম। এভাবে প্রায় 1 মাস চললো। সাকিব প্রতিদিন খাবার দিয়ে যায়। একদিন হঠাৎ দেখে কে জানি দরজা খুলে দিল। দরজা খোলার সাথে সাথে সিমি আপু দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। আমার চোখ দিয়ে পানি বের হচ্ছে না। কেন হচ্ছে না জানি না। পিছনে দেখলাম সাকিব আর মা দাঁড়িয়ে আছে। মা কেমন আছো? বেঁচে আছি কিনা দেখতে আসছো তাই না? দেখো মরি নাই, বেঁচেই আছি। মা আমার কথা শুনে কাঁদতে কাঁদতে চলে গেল। এই দোস্ত, তাড়াতাড়ি রেডি হয়ে নে, বাইরে যাব। আমি সাকিবের কথা শুনে স্তব্ধ হয়ে গেলাম। ও কি সত্যি বলছে? কি ভাবছিস? সত্যি বলছি, তাড়াতাড়ি নে, বাইরে যাব। চেহারা কি করে রাখছিস? সাকিবের কথা আর বাহিরে যাওয়ার লোভটা সামলাতে পারলাম না। তাড়াতাড়ি রেডি হয়ে গেলাম। আয়নার সামনে গিয়ে নিজেকেই চিনতে পারলাম না। মনটা খারাপ হয়ে গেল। সাকিব পিছন থেকে আমার গায়ে হাত দিয়ে বলে, মন খারাপ করিস না, সব ঠিক হয়ে যাবে, চিন্তা করিস না। তুইও কি ওদের মতো মনে করেছিস আমি চরিত্রহীন? দুনিয়ার সবাই বললেও আমি বিশ্বাস করব না। আমি আমার বন্ধুকে চিনি। তাহলে লিমা চিনল না কেন? ওদের কথা বাদ দে, ওর নামও আর বলবি না। আচ্ছা আমিও তোদের সাথে যাব। ঠিক আছে আপু, চলেন। তিনজনেই বাহির হলাম। রুমের বাইরে দেখি বাবা মাথা নিচু করে বসে আছে। আমাদের আসার শব্দ শুনে আমার দিকে কেমন করে যেন তাকালো। আমি দেখার সাহস পেলাম না। বাহিরে চলে আসলাম। বাইরে বেরিয়ে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললাম। আজ কতদিন পর খোলা আকাশ দেখলাম। বাইরে মানুষজন কেমন করে যেন দেখছে। চল আগে সেলুনে যাব। তিনজনে সিএনজিতে আগে সেলুনে গেলাম। সিমি আপু আর সাকিব অনেক কথা বলছে আমার মন ভালো করার জন্য। আমি শুধু শুনছি। সেলুন থেকে তিনজনে একটা পার্কে গেলাম। সেখানে গিয়ে একপাশে তিনজনে বসলাম। সাকিব খাওয়ার জন্য কিছু আনতে গেল। আমি সিমু আপুকে বললাম, আমাকে বাহির করলে কেমনে আপু? সে অনেক কথা, পরে শুনিস। না আমি এখন শুনবো, বলো। আচ্ছা শোন তাহলে। আমি সাকিবকে অনেক অনুরোধ করি আব্বাকে রাজি করানোর জন্য। সাকিব প্রায় প্রতিদিন আব্বার কাছে আসে আর হাত পা ধরে অনুরোধ করে। আব্বা অনেকভাবে অপমান করে, কিন্তু সাকিব হাল ছাড়েনি। অবশেষে আজ পা ধরে অনেক অনুরোধ করে, কান্না করে। অবশেষে আব্বা রাজি হয়। এত কিছু হয়ে গেল আর আমি জানতেও পারলাম না। কি হয়ে গেল আর কি বুঝতে পারলি না? আমি সাকিবকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলাম। সাকিব আমাকে সান্ত্বনা দিতে লাগলো। অনেকক্ষণ তিনজনে মিলে গল্প করলাম। তারপর তিনজন উঠে বাইরে আসতে যা দেখলাম নিজের চোখেও বিশ্বাস করাতে পারছিলাম না। পার্কের একপাশে লিমা আর সাব্বির বসে আছে। লিমাকে দেখে ওর সাথে কথা বলার লোভটা সামলাতে পারলাম না। ওদের দিকে যেতে চাইলে সিমি আপু বাধা দিয়ে বলে, তুই ওদের কাছে যাবি না। আমি কোনো বাধা না মেনে ওদের কাছে চলে আসলাম। ওদের সামনে গিয়ে জিজ্ঞেস করলাম, কেমন আছিস তোরা? সাব্বির তাড়াতাড়ি আমার কাছে এসে বলে, আমরা ভালো আছি, তুই কেমন আছিস? এ কি হাল হয়েছে তোর? মাফ করে দিস ভাই। সাব্বির, তুই ওই চরিত্রহীনের কাছে মাপ চাইছিস কেন? আর ওর মতো রাস্তার কুকুরের সাথে কথা বলছিস কেন? তোকে না বারণ করেছি? লিমা এসব কি বলছিস তুই? ঠিকই বলেছি।
আর তোর ওই নোংরা মুখে আমার নাম নিবি না। আর সাব্বির, তুই থাকলে থাক, আমি গেলাম। এই বলে লিমা কাঁদতে কাঁদতে চলে যেতে লাগলো। ও কেন কান্না করছে সেটা বুঝলাম না। সাব্বির পিছে পিছে চলে গেল। সিমি আপু আমাকে বলে, বললাম না ওদের কাছে যাবি না, কথা শুনিস না কেন? আরে দূর আপু, লিমা শয়তানি করলো। ওর সাথে অনেকদিন কথা বলি নাই, তাই তো মনে হয় রাগ করেছে। চল আমরা বাসায় যাই। তিনজন বাসায় চলে আসলাম। সাকিব আমাদের নামিয়ে দিয়ে চলে গেল। রাতে খাওয়ার কথা বলতে মা আসলো। চল বাবা, খেতে আয়, তোর সব প্রিয় খাবার রান্না করছি আজকে। আমার ক্ষুধা নেই মা, তোমরা খেয়ে নাও। সে কি কথা, না খেলে অসুস্থ হয়ে পড়বি। এতদিন না খেয়ে যখন মরি নাই, তাহলে আর মরবো না ইনশাল্লাহ। তোমরা খেয়ে নাও। আমার কথা শুনে মা কাঁদতে কাঁদতে চলে গেল। রাতে আর কিছু খেলাম না। পরের দিন সকালে ঘুমের মধ্যে কে যেন ডাকতেছে। চোখ খুলে দেখি সাকিব ডাকতেছে। উঠে বললাম, এই শালা এত সকালে ডাকছিস কেন? এখনো সকালেই আছে শালা, ঘড়ির দিকে তাকিয়ে দেখ কয়টা বাজে। আমি ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম 9:25 বাজে। তাড়াতাড়ি রেডি হয়ে নে, কলেজে যাব। বাবা মানবে না রে। তুই চিন্তা করিস না, আমি সব ম্যানেজ করে নিব। এরপর রেডি হয়ে রুমের বাহিরে আসলাম। বাসা থেকে বাহির হওয়ার সময় মা বলে, কই যাচ্ছিস বাবা? আয় খেয়ে যা। কলেজ যাচ্ছি, আর আমার খাওয়ার ইচ্ছে নেই। মাথা নিচু করে বললাম। দেখলাম খাওয়ার টেবিলে বাবা বসে আছে। সিমি আপু বলে, একদম এই কথা বলবি না। তুই কি অন্যের খাচ্ছিস নাকি? তুই তোর খাচ্ছিস, তাই বেশি কথা না বলে খেতে আয়। কিছু না বলে সাকিব সহ আমি খেয়ে নিলাম ঘরের মধ্যেই। তারপর বেরিয়ে পড়লাম কলেজের উদ্দেশ্যে। অনেকদিন পর আজ কলেজে গেলাম। সবাই কেমন চোখে যেন দেখছে। দূরে দেখলাম লিমা আর সাব্বির দাঁড়িয়ে আছে। সাকিবকে জোর করে ওদের কাছে নিয়ে গেলাম। ওদের সামনে গিয়ে বললাম, কিরে কেমন আছিস? এখন আসছিস কলেজে? আর দেখেও আমাকে তোরা কথা বলছিস না কেন? আচ্ছা সাব্বির, চলে যাচ্ছিস কেন? কি বলছিস শুনতে পাচ্ছিস না? রাস্তার কুকুরের সাথে কথা বলার ইচ্ছা নেই আমার। সাব্বির, মনটা খারাপ হয়ে গেল। দেখলাম লিমার চেহারা আর আগের মতো নাই, অনেকটা শুকিয়ে গেছে। আমার নীরবতা দেখে সাকিব বলে, চল ক্লাসে যাই। এরপর ক্লাসে গেলাম। ক্লাস শেষ করে বাহিরে এলাম। এসে দেখি লিমার সাব্বির কোথায় যেন যাচ্ছে। আমি ওদের সামনে গিয়ে বললাম, কোথায় যাচ্ছিস তোরা? সেই কৈফিয়ত কি তোকে দেব? তুই কে আমার যে তোকে বলতে হবে? দিতে হবে, কারণ আমি তোর বেস্ট ফ্রেন্ড। হাসালি তুই? তোর মতো চরিত্রহীন আমার বেস্ট ফ্রেন্ড। আর কোথায় যাচ্ছি জানতে চাইলি না? আমি সাব্বিরকে ভালোবাসি, ওর সাথে পার্কে যাচ্ছি। আমি লিমার হাত ধরে বললাম, লিমা এরকম করিস না প্লিজ, মরে যাব। কুত্তার বাচ্চা, তোর কথা কানে যায় না? এরপরে যদি কোনোদিন আমাকে টাচ করার সাহস করিস, তাহলে তোকে মেরেই ফেলবো। এই বলে ওরা চলে গেল। আমি শুধু একটা কথাই ভাবছি, এই কি সেই লিমা এত মানুষের মাঝেও আমাকে তাপ্পর মারতে পারলো? ওইখানেই দাঁড়িয়ে ওই সব ভাবছি। সাকিব কোথায় থেকে যেন এসে বলে, চল বাসায় যাই। ওই কিছু বুঝতে না দিয়ে বললাম, চল। এভাবে দিন চলতে লাগলো। প্রতিদিন বেহার মতো লিমার সামনে যাই একটু কথা বলার জন্য, কিন্তু অপমান ছাড়া কিছু পাই না। একদিন কলেজ থেকে বাসায় ফিরছিলাম। কয়েকজন পুলিশ আমাকে তুলে নিয়ে যায়। তুলে নিয়ে অনেক টর্চার করে। সাকিব জানতে পেরে দ্রুত উকিল নিয়ে আমার জামিন করায়। পরে জানতে পারি লিমা নাকি আমার বিরুদ্ধে ইফটিজিংয়ের মামলা করেছে। পুলিশ এমন টর্চার করে যে দাঁড়াতে পারছিলাম না। সাকিব ধরে ওর বাসায় নিয়ে যায় আর সিমি আপুকে ফোন করে সব জানিয়ে দেয়। এভাবে জীবন চলতে পারে না সারাফি, তুই বুঝছিস না কেন? খুব ভালোবাসি যে। তুই নিজেকে সংযত রাখ দোস্ত। দেখ, তোকে ঘুরে দাঁড়াতে হবে, তোকে দেখিয়ে দিতে হবে। পারবি না? পারবো দোস্ত, সব পারবো। আজকে থেকে আগের সালাফি মরে গেছে। এভাবে দুজন অনেক কথা বললাম। 3 দিন পর আজ আমি সুস্থ। সাকিব সহ কলেজে গেলাম। লিমা আমাকে দেখে বলে, এখনো বেঁচে আছিস? তোর তো দেখি কই মাছের প্রাণ। লিমা, আমি তোমাকে ভালো ভাবতাম, কিন্তু তুমি যে এত নিচু মানসিকতার তা জানতাম না। ও যে কষ্ট আমাকে দিয়েছে, তার 1000 গুণ কষ্ট ওকে দিব। ও তোকে কোনো কষ্ট দেয়নি, আর একদিন এই কাজের জন্য অনেক পস্তাবি। সাকিব চল তো, ভালো লাগছে না। এভাবে নানাভাবে প্রতিদিন লিমা আমাকে অপমান করে, কিন্তু আমি আর কিছু মনে করিনি। আর আমি এখন বাসায় থাকি। বলতে বলতে এসএসসি পরীক্ষা চলে আসলো। পরীক্ষা দিলাম, ইনশাল্লাহ পরীক্ষা ভালো হইলো। সে অনুযায়ী ফলাফল আলহামদুলিল্লাহ ভালোই হইলো। সবাই ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে।
কিন্তু আমি আর সাকিব একটা লন্ডনে মেডিকেল কলেজে দিলাম, কারণ ওইটাই আমাদের ভালো লেগেছে। সেখানে আমার সিলেকশন হয়ে গেল, আর সাকিবের হলো না। ও আমাকে অভিনন্দন জানালো। আমি এই ব্যাপারটা কাউকে জানাতে বাধা করলাম। আমার এতদিন লেখাপড়া খরচ সাকিব দিয়েছে। অন্যদিকে সাব্বির কেন জানি দুজনকেই আসতে বলে। গিয়ে দেখি লিমাও ওর সাথে আছে। ওদের তিনজনের ঢাকা বিশ্ববিদ্যালয়ে সিলেকশন হয়েছে। আমার হয়নি শুনে লিমা বলে, ঢাকা বিশ্ববিদ্যালয় কি যেমন তেমন রাস্তার কুকুরদের জন্য নাকি যে সবার চান্স হবে? আমি শুনে হাসলাম, সাথে সাকিবও হাসলো। তারপর আমি বললাম, আচ্ছা আমার পক্ষ থেকে আজ তোদের জন্য ট্রিট। আমার কথায় লিমা যেন কেমন করে তাকালো, মনে হয় ভাবলো আমি দুঃখে পাগল হয়ে গেছি। একটু পর ওদের কাছে বিদায় নিয়ে বাসায় চলে আসলাম। বাসায় এসে যা দেখলাম তার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না আমি। মন খারাপ করে বাসায় আসলাম। এসে দেখি বাবা দাঁড়িয়ে আছে দরজার সামনে। আমাকে দেখে কাছে আসলেন, এসে টাস টাস করে চর মারতে লাগলেন। সারাদিন কই ছিলিস? আমি কথা বলছি না। নিশ্চয়ই কোনো মেয়েকে ইফটিজিং করতে গিয়েছিল, যার যে স্বভাব। আপু তুই চুপ করবি? চুপ করবো কেন? সত্যি বললে গায়ে লাগে, তাই না? ওর কলেজের অনেক খারাপ ছেলে মেয়েরা বিভিন্ন ভার্সিটিতে চান্স পাইছে, ও পায় নাই কেন? সারাদিন মেয়ের পিছনে ঘুরে বেড়ায়, আর সে নাকি হবে ডাক্তার। ওকে জন্ম দেওয়াটাই ভুল হয়েছে। আমি বুঝি না ওর মতো কোলাঙ্গার আমাদের পরিবারে কিভাবে জন্ম নিল। আমার মুখ দিয়ে কোনো কথাই বের হচ্ছে না, আমার চোখ দিয়ে শুধু পানি পড়ছে। তোর মতো কোলাঙ্গারের চেয়ে আমি যদি নিঃসন্তান হতাম তবুও ভালো হতো।